30শে নভেম্বরের মধ্যে সকল সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব বিবরণী দাখিল করতে বলেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। অর্থাৎ সকল সরকারি কর্মচারীদের এই হিসাবটা বাধ্যতামূলকভাবে দাখিল করতে হবে। এই হিসাব বিবরণীতে তার ব্যক্তির নিজের তথ্য থাকবে, অর্থাৎ সেই কর্মচারীর নিজের তথ্য, তার স্থাবর সম্পত্তি, অস্থাবর সম্পত্তি এবং তার দায়ের হিসাবটা উল্লেখ করে এই হিসাবটা সাবমিট করতে হবে। মূলত সরকারি কর্মচারীদের দুর্নীতি প্রতিরোধ এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্যই এই তথ্য চাওয়া হয়েছে। আর এই সম্পদের বিবরণী যে আপনাকে শুধুমাত্র এই বছরে দাখিল করতে হবে এমন না, এটা কিন্তু কন্টিনিউ। এখন এই বছর থেকে শুরু হচ্ছে, এখন দাখিল করবেন, এটা পরবর্তী বছরেও আপনাকে এটা আপডেট করতে হবে, মানে আবারও দাখিল করতে হবে। তো আজকের ভিডিওতে দেখাবো যে আপনি সেই সম্পদের বিবরণী কিভাবে ফিল আপ করবেন, সেই ফর্মটা আপনি কিভাবে পাবেন। আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশনে সেই ফর্মটির ওয়ার্ড ফাইল দিয়ে দেবো, আপনারা খুব সহজে সেই ওয়ার্ড ফাইলটি পূরণ করে আপনারা জমা দিতে পারবেন। তো কথা না বাড়িয়ে ফর্মটি কিভাবে ফিল আপ করবেন সেটি দেখানো যাক। সম্পদ বিবরণীর এই 4 পাতার ফর্মে দেখুন যে সরকারি কর্মচারীর সম্পদ বিবরণী প্রথমেই দেওয়া রয়েছে তারিখ 30/6/2000, মানে এখানে আপনাকে বসিয়ে নিতে হবে, এটা ব্ল্যাঙ্ক রাখা হয়েছে, অর্থাৎ 2024। এটা হচ্ছে যে 30/6/2024 তারিখ পর্যন্ত আপনার যে অর্জিত স্থাবর অস্থাবর সম্পত্তি রয়েছে এবং দায় রয়েছে সেগুলো কিন্তু উল্লেখ করতে হবে। আর এর পরের যে আপনার সম্পদ সেটার হিসাবটা আগামী বছরে আবার দিতে হবে। তো 30/6/2024 পর্যন্ত যে আপনার সম্পদের হিসাব, সেই তথ্যটা কিভাবে ফিল আপ করবেন। প্রথমেই বলেছেন যে সাধারণ তথ্যাবলী, এটা হচ্ছে যে একজন যিনি এই সম্পদের বিবরণী দাখিল করছেন তার তথ্য। সেটা হচ্ছে প্রথমে কর্মচারীর নাম, একজন সরকারি কর্মচারীর নাম এখানে দিতে হবে, আপনার নামটা এখানে লিখে দিবেন। এরপর হচ্ছে পরিচিতি নম্বর যদি থাকে, এই পরিচিতি নাম্বারটা কিন্তু শুধুমাত্র কর্মকর্তাদের ক্ষেত্রে থাকে, কর্মচারীদের ক্ষেত্রে এই পরিচিতি নাম্বার থাকে না, আর যদি থাকে তাহলে এখানে দিয়ে দিবেন। এরপর হচ্ছে পদবি দিতে হবে, ক্যাডার যদি থাকে সেটা দিতে হবে, বর্তমান কর্মস্থল, আপনি কোন কর্মস্থলে কোন অফিসে জব করেন সেটা দিতে হবে, চাকরিতে যোগদানের তারিখ লিখে দিবেন সঠিকভাবে, যোগদানকালে পদবি এবং স্থায়ী ঠিকানা আপনাকে লিখতে হবে। এরপর আপনি ডান সাইডে সেটা বলেছে যে এনআইডি নাম্বার, অবশ্যই আপনাকে এনআইডি নাম্বারটি সঠিকভাবে লিখতে হবে, জন্ম তারিখ লিখতে হবে, টিআইএন নাম্বার অর্থাৎ টিন নাম্বার আপনাকে দিতে হবে। টিন সার্টিফিকেট তো সকলেই এটা করেছেন, জানেন, তো টিন নাম্বারটা এখানে দিতে হবে। বেতন স্কেল, আপনার বেতনের স্কেল কত সেটা এখানে বসিয়ে দিবেন। মূল বেতন, এটা হচ্ছে যে আপনি সরকারি চাকরিজীবী হলে অবশ্যই এগুলো জানার কথা, তো আপনি মূল বেতনটা এখানে দিবেন। এরপর মোবাইল ফোন নাম্বার, আপনার মোবাইল নাম্বার এবং ইমেইল নাম্বার, যদি আপনার ইমেইল অ্যাড্রেস থাকে তাহলে এটা বসিয়ে নেবেন, এবং বর্তমান ঠিকানা। এরপর 17 নাম্বার ক্রমিকে বলেছে পরিবারের সদস্যদের, অর্থাৎ পরিবারের সদস্যদের বিবরণ, এখানে স্বামী স্ত্রী এবং সন্তানাদি যেটাই থাকুক আপনার সেই বিবরণ দিতে হবে। এখানে আপনি ক্রম অনুসারে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এভাবে ক্রম অনুসারে, প্রথমে আপনি ধরেন আপনার স্ত্রীর নাম দিলেন, ধরে নিলাম আপনি পুরুষ, তাহলে স্ত্রীর নাম দেবেন, আর যদি আপনি মহিলা মেয়ে হয়ে থাকেন তাহলে এখানে স্বামীর নাম দিয়ে দেবেন। তো এখানে আপনার স্বামীর নাম লিখলেন, এরপর তার এনআইডি কার্ডের নাম্বারটা লিখতে হবে, জন্ম তারিখ, তার সাথে কি সম্পর্ক হচ্ছে এখানে স্বামী দেখে নেবেন। এরপর পেশা, তার কোনো পেশা থাকলে সেই পেশাটা আপনি দেখাবেন, এবং কর্মরত হলে পদবি এবং অফিসের ঠিকানা, অর্থাৎ সে যদি কোনো চাকরি করে সেক্ষেত্রে তার কর্মরত পদবি কি এবং তার অফিসের ঠিকানা দিতে হবে। এরপর দ্বিতীয় নাম্বারই আপনার সন্তান চলে আসবে, যে সন্তানের এভাবে দিয়ে দিবেন যে সন্তানের নাম, তার এনআইডি কার্ডের নাম্বার, এনআইডি কার্ড না থাকলে তার জন্ম নিবন্ধন নাম্বার, জন্ম তারিখ, তার সাথে সম্পর্ক আপনার সন্তান সেটা লিখে দিবেন, পেশা, এবং তিনি যদি কোনো জায়গায় কর্মরত থাকে সেটা দিয়ে দিবেন। এভাবেই হচ্ছে আপনার ব্যক্তিগত তথ্য সেটা ফিল আপ করবেন। এই গেল হচ্ছে প্রথম পাতা। এরপর দ্বিতীয় পাতাতে যদি আমি আসি, সেটাতে বলেছে যে সম্পদের বিবরণ, এখানে হচ্ছে যে স্থাবর সম্পদ, আপনার যে স্থাবর সম্পত্তি রয়েছে সেটা ফিল আপ করতে হবে। তো স্থাবর সম্পদে প্রথমে হচ্ছে যে জমি, কৃষি জমি, অকৃষি জমি, আপনার কৃষি জমি কতটুকু রয়েছে, অবস্থান কোথায় রয়েছে, আপনি যদি এই অংশটুকু আপনি ভালোভাবে দেখেন আপনি কিন্তু এই বিষয়টা নিজেই বুঝতে পারবেন।
তো এখানে উপজেলা, থানা, মৌজা, খতিয়ান নং, দাগ নং, হোল্ডিং নং, বিদেশে যদি বিদেশে আপনার থাকে জমি সেটা এখানে হিসাব দিতে হবে, পরিমাণ কতটুকু শতাংশ বর্গফুট সেই হিসাব দিতে হবে, অর্জনের ধরন উত্তরাধিকার সূত্রে পেয়েছেন কিনা, ক্রয়, দান, অন্যান্য যৌথ মালিকানা, যদি যৌথ মালিকানায় থাকে তাহলে আপনার কতটুকু অংশ রয়েছে সেখানে শুধুমাত্র সেটা এখানে উল্লেখ করতে হবে। এরপর যার নামে অর্জিত অর্থাৎ কার নামে এই সম্পত্তিটা রয়েছে সেটা এখানে দিতে হবে, অর্জনের তারিখ ও অর্জন মূল্য, কত তারিখে আপনি সেটা সম্পত্তি অর্জন করেছেন, মানে দলিল হয়েছে আপনার নামে, কিংবা ক্রয় করেছেন সেটা এখানে দিবেন, ক্রয় হলে অর্থের উৎস কি, কোন উৎস থেকে এই টাকা দিয়ে, কোন টাকা দিয়ে আপনি এইটা কিনেছেন সেটা আপনাকে এখানে দিতে হবে। যাই হোক, এভাবে আপনি কৃষি অকৃষি জমি দিবেন। এরপর ইমারত, বসতবাড়ি, ফ্ল্যাট, খামার বা বাগান বাড়ি যদি আপনার থাকে, ব্যবসা প্রতিষ্ঠান যদি আপনার থাকে সেটার তথ্য এভাবে দিতে হবে, এবং অন্যান্য যদি আরও কিছু থাকে। এই গেল হচ্ছে স্থাবর সম্পত্তি। এরপর হচ্ছে অস্থাবর সম্পত্তি। অস্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে অলঙ্কারাদি। এটা হচ্ছে যে আপনার যার নামে অলঙ্কারাদি রয়েছে, আপনার স্ত্রীর নামে থাকলে সেটা দিবেন, যদি অন্য কারো নামে থাকে, আপনার সন্তানের নামে থাকে সেটা দিবেন, সম্পদের পরিমাণ কতটুকু সেই পরিমাণ সেটা দিতে হবে, অর্জনের ধরন উত্তরাধিকার, ক্রয়, দান, অন্যান্য, কিভাবে আপনি সেটা পেয়েছেন, কিনেছেন নিজে নাকি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন নাকি আপনাকে মানে কেউ দান করেছে, যেটাই হোক এখানে দিতে হবে, অর্জনের মূল্য কত সেটা দিতে হবে, অর্থের উৎস দিতে হবে। এভাবে আপনার বাসার যে এভাবে এই যে স্টক, শেয়ার, ডিবেঞ্চার, বন্ড, সিকিউরিটি যদি আপনার থাকে সেটার তথ্য দিতে হবে, সঞ্চয়পত্র, প্রাইজ বন্ড যদি থেকে থাকে সেটা দিতে হবে, বিমা, নগদ, ব্যাংকে গচ্ছিত অর্থ কত রয়েছে সেই তথ্য দিতে হবে। এছাড়াও যদি আপনার এফডিআর করা থাকে বা ডিপিএস করা থাকে সেই তথ্য এখানে দিতে হবে। এরপর মোটরযান, ব্যক্তিগত অথবা বাণিজ্যিক, সেটা যদি আপনার মোটরযান থেকে থাকে সেই তথ্য দিবেন। ইলেকট্রনিক্স, আপনার ইলেকট্রনিক্স জিনিসপত্র বা আসবাবপত্র, আপনার বাসায় ইলেকট্রিক পণ্য রয়েছে, যেমন ফ্রিজ রয়েছে, ফ্যান রয়েছে কয়টা, এগুলোর তথ্য আপনি এখানে দিয়ে দিন। এরপর হচ্ছে যদি এসি থাকে সেই এসির তথ্য এখানে আসবে, আগ্নেয়াস্ত্র সেটা যদি থাকে অন্যান্য। যাই হোক, এটা হচ্ছে গেল আপনার অস্থাবর সম্পত্তি। সর্বশেষ হচ্ছে দায়। দায়ের হিসাব হচ্ছে যে আপনার প্রথমে হচ্ছে যে যার নামে ঋণ গৃহীত, আপনি কার নামে ঋণ নিয়েছেন সেটা আপনাকে এখানে দিতে হবে, ঋণদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম, কোন কার থেকে ঋণ নিয়েছেন বা কোন প্রতিষ্ঠান বা কোন ব্যাংকের থেকে ঋণ নিয়েছেন সেটা উল্লেখ করতে হবে, ঋণের ধরনটা কি সেটা লিখতে হবে, ঋণ গ্রহণের তারিখ, ঋণের পরিমাণ, অপরিশোধিত ঋণের পরিমাণ, এটা এখানে এখন পর্যন্ত কত টাকা মানে এখনও ঋণ রয়েছেন সেটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। যাই হোক, এই যে এটা হচ্ছে পিডিএফ ফাইল, আমি ওয়ার্ড ফাইলটা মানে আপনারা সহজে এডিট করতে পারবেন। ওয়ার্ড ফাইলটা আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, সেটা ক্লিক করে আপনি ওয়ার্ড ফাইলটা ডাউনলোড করে নিজে আপনি এগুলো বসিয়ে নিতে পারবেন। তো যাই হোক, সর্বশেষ কিছু নীতিমালা দিয়েছে, তার আগে হচ্ছে আপনার এই উপরের এগুলো ফিল আপ করে এখানে হচ্ছে আপনার স্বাক্ষর, তারিখ এবং নাম ও পদবি দিয়ে ওকে করতে হবে। সর্বশেষ একটা নির্দেশনা আপনাকে দিয়েছে, নির্দেশনাটা অবশ্যই আপনার জানা উচিত, সেটা হচ্ছে সম্পদ বিবরণী ফর্ম হাতে বা কম্পিউটারে কম্পোজ করে পূরণ করা যাবে। আপনি চাইলে এই পিডিএফটাও আপনি মানে ডাউনলোড করে আপনি নিজের হাত দিয়ে এগুলো লিখতে পারেন, অথবা আপনি চাইলে এটা কম্পিউটারের মাধ্যমে আপনি ফিল আপ করতে পারেন, সেটা আপনার ইচ্ছা, আপনার যেটা সুবিধা মনে হয় সেটা আপনি করবেন। এরপর হচ্ছে ফর্মে প্রদত্ত স্থান সংকুলন না হলে ফর্মের কাঠামো ঠিক রেখে প্রয়োজনীয় সংখ্যক পৃষ্ঠা সংযোজন করা যাবে। অর্থাৎ আপনার যদি এই পেজগুলো মানে 4টা পাতা দেওয়া রয়েছে, 4 পাতাতেই যে আপনি করতে হবে এমন, আপনার পাতা যদি আরও বেশি লাগে, আপনার অনেক কিছু বিবরণ লিখতে হচ্ছে, সেক্ষেত্রে যদি আরও পেজ লাগে সেক্ষেত্রে আপনি পেজ বাড়াতে পারবেন, 5-6 পাতা, 7 পাতা, 8 পাতা, যেটাই করেন সেটা কিন্তু তারা বলে দিয়েছে করা যাবে। এরপর হচ্ছে যৌথ মালিকানায় অর্জিত সম্পদ ও দায়ের ক্ষেত্রে অংশ মোতাবেক প্রাপ্ত সম্পদের পরিমাণ ও মূল্য উল্লেখ করতে হবে। অর্থাৎ আপনার যদি যৌথ মালিকানায় কোনো কিছু থাকে, যৌথ মালিকানায় আপনার অ্যাপার্টমেন্ট থাকতে পারে, যৌথ মালিকানায় আপনার জমি জমা থাকতে পারে, যৌথ মালিকানায় আপনার ব্যবসা থাকতে পারে, শুধুমাত্র সেটা মানে আপনার যে মানে পরিমাণটুকু একটা জায়গা রয়েছে, ধরেন আপনি 10 জন মিলে কিনলেন, সেখানে হচ্ছে যে একজন মানে আপনার কতটুকু অংশ রয়েছে সেই অংশটুকু কিন্তু উল্লেখ করতে হবে, পুরো 10 জনের তথ্য এখানে উল্লেখ করার প্রয়োজন নেই।
সেভাবে একই ফ্ল্যাটের ক্ষেত্রেও, অর্থাৎ আপনি যৌথ মালিকানায় হইলে আপনার অংশ কতটুকু সেটা এখানে উল্লেখ করতে হবে। সর্বশেষ হচ্ছে সরকারি কর্মচারীর সন্তান বা সন্তানাদি সরকারি কর্মচারীর উপর নির্ভরশীল না হলে তাদের বা তার সম্পদ এই বিবরণীতে অন্তর্ভুক্ত হবে না। অর্থাৎ আপনার সন্তান রয়েছে, যদি সেটা একান্নবর্তী হয়, অর্থাৎ আপনার সাথে যৌথভাবে ফ্যামিলিতে থাকে, সেক্ষেত্রে তার তথ্য দিতে হবে। আর যদি একান্নবর্তী মানে আপনার সাথে যৌথভাবে থাকে না, সে অন্যত্র থাকে, আপনার সাথে কোনো মানে আপনার ভরণ পোষণ বা একই জয়েন্ট ফ্যামিলি না, এরকম যদি হয়ে থাকে, তার তথ্য মানে সেই সন্তানের তথ্য কিন্তু দিতে হবে না, সেটা কিন্তু বলে দিয়েছে। তো এভাবেই আপনি এই ফর্মটা ফিল আপ করবেন, আর এটা কিন্তু 30শে নভেম্বরের মধ্যে অবশ্যই আপনাকে সাবমিট করে দিতে হবে। তো এই হচ্ছে একটা সরকারি কর্মচারীর স্থাবর অস্থাবর সম্পত্তি এবং দায়ের হিসাব কীভাবে মানে দিবেন, সেটা আমি পিডিএফ একটা ফাইল দিয়ে বুঝিয়ে দিলাম। তো আমি এই ফাইলটা, ওয়ার্ড ফাইলটা আমি দিয়ে দিব আমার ভিডিও ডিসক্রিপশনে, আপনি পাবেন, সেখানে আপনি ক্লিক করে আপনি ডাউনলোড করে নিতে পারবেন, সেটা ফিল আপ করে আপনি সেটা জমা দিলেই হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করব। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।